সবচেয়ে ভয়ঙ্কর যে মানুষ যেটা বুঝতে পারছে না এখনো প্রচার হয়নি, সেটা হচ্ছে বহু মানুষ ভাবছে যে 2002 সালে তো আমার ভোটার তালিকায় নাম আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। আসলে মানুষ এটা ভাবতে পারছে না যে 2002 সালের ভোটার তালিকার নাম আছে মানেটা হচ্ছে এটা হচ্ছে ওই নেড়ে বিস্কিট কুকুরকে দিয়ে খপ করে ধরে ওই বন্দি করে কর্পোরেশন যেভাবে তুলে নিয়ে যায়, অনেকটা সেরকম। রাজ্যের একজন মানুষ বা পশ্চিমবঙ্গ বা গোটা ভারতবর্ষের কোনো একটি রাজনৈতিক দল কি মনে করে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দ্বারা নির্বাচিত একজন নির্বাচন কমিশন সে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য এই এসআইআর করছে? এতদিন পর্যন্ত কমোডিটি এক্সপোর্ট হয়েছে, চাল ডাল তেল নুন মেশিনারিজ, বিদ্যা বুদ্ধি এক্সপোর্ট হয়েছে। এবারে কিন্তু মানুষ রপ্তানিযোগ্য, প্রকৃত অর্থেই এখন মানুষ রপ্তানিযোগ্য কমোডিটিতে পরিণত হতে চলেছে যদি এসআইআর এনআরসি হয়। এই যে 2002 পরে এই যে 41 বছর বয়স পর্যন্ত এরা কারা? এরা হচ্ছে গোটা ভারতের যুব সমাজ। 18 বছর বয়স থেকে 41 বছর বয়স অবধি ভারতবর্ষের প্রায় 35 থেকে 40% যুবক যুবতীরা বসবাস করে। এই যুবক যুবতীদেরকে যারা 2025-এও 24-এও ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, তাদেরকে বলছে যে তোমরা আগে যা দিয়েছো ওসব চলবে না। কারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে? যারা মূল ভারতবর্ষের ভূমিপুত্র কন্যা তারা। তার কারণ ভারতবর্ষের যে কোটি কোটি আদিবাসী জনতা, লক্ষ লক্ষ কোটি কোটি যে দলিত, লক্ষ লক্ষ কোটি কোটি যে প্রান্তিক গরিব মানুষ, তাদের কাছে এইসব কাগজ আসবে কোথা থেকে? সরকার বা রাজনৈতিক দলগুলো কি জানে না? আরজিআইকে এই কাজটা করার জন্য, দেশের এনআরসি করার জন্য মাধ্যম হিসেবে কাজ করতে হচ্ছে নির্বাচন কমিশন। ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনকে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর আদপে কি, তা নিয়ে অনেক ধোঁয়াশা, প্রশ্ন, তথ্য এবং ভুল তথ্য চারিদিকে। এসআইআর কি সত্যি ভোটার তালিকা ঠিক করার জন্য, নাকি এনুমারেশন ফর্মের মোড়কে মেহনতি মানুষকে বেনাগরিক করার একটি চক্রান্ত? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই কথা বলল নো এনআরসি মুভমেন্টের অগ্রণী সংগঠক কমল সুরের সঙ্গে। ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং বেল আইকন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিষয়টি কি, এবং ইলেকশন কমিশন যে মাঝে মাঝেই ইন্টেন্সিভ রিভিশন করে আসতো, যেখানে ভোটার তালিকা থেকে মৃত মানুষদের নাম বাদ দেওয়া এবং যারা স্থায়ীভাবে অন্য ঠিকানায় চলে গেছেন তাদের নাম বাদ দেওয়া বা তাদের ঠিকানা পরিবর্তন করা, এর সাথে এই যে এসআইআর আমরা দেখতে পাচ্ছি 2025-এ শুরু হতে চলেছে, তার পার্থক্যটা কি? অ্যাকচুয়ালি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই বক্তব্যের সাথে ভারতবর্ষের পরিচিতি এই প্রথম। ভারতবর্ষে এর আগে কোনো রাজ্যে ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, স্পেশাল রিভিশন হয়েছে এবং সংবিধানে বা ভোটাধিকার আইনে সে সম্বন্ধে প্রবিধানও আছে। কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে যে বিষয়টাকে তারা নিয়ে এসেছে, গত 24শে জুন বিহারে সরাসরি সার্কুলার দিয়ে এইটার সঙ্গে ভারতবর্ষের মানুষের কোনো পরিচয় নেই এবং এই বিষয়টা পুরোপুরি একটা মিথ্যার আশ্রয়, একটা পুরোপুরি মানুষকে অন্ধকারে রেখে তার নাগরিকত্ব হরণ করে নেওয়ার পরিকল্পনা বলেই আমাদের কাছে মনে হয়েছে। আসলে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে তারা যেটা নিচ্ছে, সেইটার একটা এনুমারেশন ফর্ম তারা ফিল আপ করাবে মানুষকে দিয়ে। প্রতিটি ভোটার
যারা ভোটদানের জন্য আবেদন করবেন তাদেরকে এই এনুমারেশন ফর্মটাকে তারা পূরণ করাবে। এবং এই এনুমারেশন ফর্মের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু ভোটদানের জন্য অতি অপ্রয়োজনীয়, বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই, তারা সেই রকম একটা ডিক্লারেশন ফর্মকে তারা পূরণ করাচ্ছে, যে ডিক্লারেশনের সঙ্গে ভোটের বা ভোটাধিকারের কোনো সে সম্পর্ক নেই। সুতরাং এই ডিক্লারেশন ফর্ম যুক্ত স্পেশাল রিভিশন এইটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে এবং এইটার মূল লক্ষ্য হচ্ছে এনআরসি করা। সরকার এর আগে 2019 সালে সেন্সাসের সাথে তারা এই এনআরসির এই যে ডিক্লারেশনের যে উত্তরগুলো দিতে হচ্ছে, এই উত্তরগুলোই তারা নিতে চেয়েছিল সেন্সাসের সাথে 2019 সালে। তখন নাগরিক আন্দোলনের তীব্রতায় তারা পিছু হটেছে। এবারে সেই প্রশ্নগুলোকেই এরা ডিক্লারেশন ফর্মের মধ্যে দিয়ে আপনার এখানে নিয়ে এসেছে, মূল উদ্দেশ্য এনআরসি করা। মিডিয়াতে একটি কথা ভেসে উঠছে যে 2002 সালেও নাকি একটি এরকম এসআইআর পশ্চিমবঙ্গে হয়েছিল। সো আবার এইটা হচ্ছে, এইটা একেবারেই নতুন নয়। তো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করছেন? একদম উদ্দেশ্য প্রণোদিত অসৎ বক্তব্য। এই কারণেই যে 2002 সালে একটা আইআর হয়েছিল, সেই আইআরের সময় বিএলওরা বাড়িতে বাড়িতে ভোটার তালিকা নিয়ে গেছেন এবং তারা সরজমিনে তদন্ত করেছেন এবং ভোটারের লিস্টে তারা দাগ দিয়ে তারা একটা রিভিশন করেছেন। এইটাই হচ্ছে প্রকৃত এবং সঠিক রিভিশন। একজন বিএলওর হাতে মাত্র 1200 ভোটার থাকে, তার মানে 500 থেকে 600 বাড়ি, এবং যে সময় থাকে তারা বাড়িতে বাড়িতে একজন মানুষকে ফিজিক্যালি তার সাথে কথা বলে তার নাম যোগ করা বা তার নাম বিয়োগ করা, এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সত্য বিষয়। কিন্তু এবারে তারা যেটা করছে সেইটা হচ্ছে 2002 সালে তো করেইনি, অতীতে 1951 সালের পর থেকে আজ অবধি ভারতবর্ষে যে ভোটার তালিকা তৈরি হয়ে আজ অবধি যে জায়গায় এসে পৌঁছেছে 2025 রিভিশন পর্যন্ত, কোনোদিনও কোথায়ও কাউকে ভোটার তালিকায় নাম তোলার জন্য তার বাবা মা, তার স্ত্রী বা তার স্বামী, তার জন্ম তারিখ, জন্মস্থানের পরিচয় দিয়ে তার সঙ্গে প্রমাণপত্র দিয়ে নাম তুলতে হয়নি বা তুলতে হয় না। কাজেই এই মিডিয়া, সংবাদ মাধ্যম বা বিভিন্ন রাজনৈতিক দল যেটা বলছে সেইটা হচ্ছে জেনে বুঝে তারা মিথ্যা কথা বলছে। অতীতে কোনো দিন এই ধরনের ডিক্লারেশন ফর্ম নিয়ে কোনো ভোটার তালিকা বা এসআইআর হয়নি। এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে, শোনা যাচ্ছে যে 2002 সালের যে ভোটার লিস্ট তার সাথে 25-এর একটা মিল করিয়ে ম্যাপিং প্রক্রিয়া সেটা প্রায় সমাপ্ত। এরপরে বিএলওরা বাড়ি বাড়ি যাবে। তো এই প্রক্রিয়াটা ঠিক কি হতে চলেছে বলে অনুমান? আসলে মানে এই প্রক্রিয়াটাকে যদি আমরা দেখি, একটা মারাত্মক প্রক্রিয়া। আপনারা দেখুন, 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল, মানে সেই সময় যারা 18 বছরের কম ছিল, যাদের বয়স, তারা সে সময় ভোটার তালিকায় ছিল না। তার মানে সেই তখনকার 18, তারপরে আজকে 23 বছর যুক্ত করলে 18 আর 23 41 বছর। তার মানে 41 বছর বয়স পর্যন্ত যাদের, তারা কিন্তু ওই 2002 ভোটার তালিকা ছিল না এবং তারা প্রথমেই এই ম্যাচিং বা ম্যাপিংয়ের মধ্যে তারা আসছে না। এবারে আপনি দেখুন, তার মানে কি, এই যে 2002 পরে এই যে 41 বছর বয়স পর্যন্ত এরা কারা? এরা হচ্ছে গোটা ভারতের যুব সমাজ। 18 বছর বয়স থেকে 41 বছর বয়স অবধি ভারতবর্ষের প্রায় 35 থেকে 40% যুবক যুবতীরা বসবাস করে। এই যুবক যুবতীদেরকে যারা 2024-এও ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, তাদেরকে বলছে যে তোমরা আগে যা দিয়েছো ওসব চলবে না, তোমাদেরকে এইবারে ভোটার তালিকায় নাম তুলতে গেলে অপশান দিচ্ছে। কি অপশান? হয় তোমার যদি 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্ম হয় তাহলে তোমার
বাবা অথবা মা যে কোনো দুজনের একজনের জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণপত্র দিয়ে, নিজের জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণপত্র দিয়ে আপনার ভোটার তালিকায় নাম তুলতে হবে। আর যদি 2004 সালের পরে হয় তাহলে বাবা মা দুজনেরই জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণপত্র ও নিজের জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। এবারে আপনারা একটা বিষয় দেখুন, মানে কত বড় প্রতারক এরা, কত বড় জাতির সাথে এরা বদমাইশি করছে। সেটা হচ্ছে 40 বছর বয়স যাদের, তাদের বাবা মারা, অর্থাৎ 1987 সালের পরে যারা জন্মেছে তাদের বাবা মারা জন্মেছে কবে? নিশ্চয়ই 1950-এর দশকের শেষ পর্যায়ে বা 60-এর দশকে বা 70-এর দশকে বা তার পরবর্তীকালে যারা জন্মেছে 80-এর দশকে। তাহলে এই সব বাবা মারা তারা নাগরিকত্ব প্রমাণের জন্য কাগজ কোথায় পাবে? তার মানে কি এই যুবকদেরকে টার্গেট করে তার বাবা মাদেরকেও একটা বেনাগরিক করার বা ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে। নির্বাচন কমিশন বলছে একজন ভারতীয় নাগরিক ভোট দিতে পারবে। তার মানে যদি আজকে এই 41 বছর বয়স অবধি যুব সমাজকে প্রশ্ন করে তার যদি ভোটাধিকার বাতিল করে দিতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই এই নির্বাচন কমিশন এবং সরকারের কথা অনুযায়ী সে ভারতীয় নাগরিক নয়, কাজেই তার ভোটদান নেই এবং তাকে বেনাগরিক করে দেবে। এইটা একটা প্রতারকের কাজ। কোনো দেশের সরকার বা কোনো রাজনৈতিক দল একে সমর্থন করতে পারে না, একমাত্র প্রতারকরাই পারে। লিখিত যে 11টি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে এবং যে ডকুমেন্টস গুলির যে কোনো একটি চাই এসআইআর এর ক্ষেত্রে ভোটার এইটা প্রমাণ করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য। তো আমরা দেখেছি যে বিহারে প্রায় 50 লক্ষেরও বেশি মানুষ বাদ গিয়েছেন, তারা ডি ভোটার হিসাবে চিহ্নিত হয়েছেন। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাতে এবং এই যারা ডি ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন, ইলেকশন কমিশন তারা যে বিদেশি এই প্রমাণ দিতে পারেননি। গুটি কয় 3 বা 5 জন ছাড়া তারা যে বিদেশি বা অন্যান্য দেশ থেকে অনৈতিক বা ভাবে এসে বসবাস করছেন সেই প্রমাণ দিতে পারেননি। তাহলে সেক্ষেত্রে এই যে 11টি ডকুমেন্টস, এই ডকুমেন্টস নেওয়ার আসলেই উদ্দেশ্যটি কি? অত্যন্ত মূল্যবান প্রশ্ন এবং একটা অসাধারণ এই প্রশ্ন। আসলে তাহলে বুঝতে হবে যে নির্বাচন কমিশন 11টা প্রমাণপত্রের সে চেয়েছে, অথচ এই প্রমাণপত্র সহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এনুমারেশন ফর্ম সংগ্রহ করার পরে তারা কার্যত একজনকেও সে যে অনুপ্রবেশকারী বা বিদেশি সেটা ঘোষণা করতে পারছে না। আসলে পাচ্ছে না নয়, আসলে এইটা করার তার আইনগত অধিকার নেই। কে নাগরিক কে নাগরিক নয় এইটা দেখার বিষয়টা হচ্ছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে একটা সংস্থা যেটাকে আরজিআই বলে। আসলে এটাই, এই বিষয়টার মধ্যেই সব ঢুকে আছে। নির্বাচন কমিশন 18 বছর এবং তার ঊর্ধ্বে বয়স্ক ভারতবর্ষে বসবাস করে প্রত্যেককে মানুষকে ওই এনুমারেশন ফর্মটা ফিল আপ করেছে মূলত ওই ডিক্লারেশন ফর্মটাকে নেওয়ার জন্য। ওই ডিক্লারেশন ফর্মে আসলে প্রত্যেক আবেদনকারীর আপনার লিগ্যাসি ডেটা আছে, অর্থাৎ তার কবে জন্ম হয়েছে, তার জন্মস্থান, তার বাবার কবে জন্ম হয়েছে, জন্মস্থান, তার মায়ের কবে জন্ম হয়েছে, জন্মস্থান, এমনকি স্পাউসদেরও সম্পর্কে তথ্য চাইছে। এবং এই তথ্যগুলোর কোনোটাই কিন্তু ভোটার কার্ডে কোনো রিফ্লেকশন থাকবে না। তাহলে এবারে এই তথ্যগুলো সে কেন নিচ্ছে? এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। আসলে সে কিন্তু ওই যে 2025 সালের 24শে জুন যে সার্কুলারটা বিহারে পাঠিয়েছে, সে কিন্তু পরিষ্কার ওখানে বলে দিয়েছে এই সংগৃহীত সমস্ত তথ্য তারা আরজিআইকে পাঠাবে এবং আরজিআইকে পাঠাবে। তাহলে এবার আরজিআইকে সে কেন পাঠাবে এই তথ্য? আসলে আরজিআই এর কাজ হচ্ছে এনআরসি করা, কে নাগরিক কে নাগরিক নয় সেটাকে নির্ধারণ করা। সুতরাং আরজিআইকে এই কাজটা করার জন্য, দেশের এনআরসি করার জন্য মাধ্যম হিসেবে কাজ করতে হচ্ছে নির্বাচন কমিশন। ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনকে, যারা একটা আপনার পেটুয়া হিসাবে, যারা মিডিয়েটর হিসাবে কাজ করছে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেনাগরিক করার জন্য। এবং দেশের সমস্ত মানুষের সেই কারণেই এই এসআইআর এনুমারেশন বাতিলের দাবি করে তাকে বয়কট করা উচিত।
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে প্রথম থেকে বলছিলেন যে এসআইআর আমরা হতে দেব না। কিছুদিন আগে পর্যন্ত তিনি এনআরসির ব্যাপারে এই বার কিছু বলেননি, কিন্তু ঠিক কয়েকদিন আগে দেখা গেল তিনি বললেন কোনো এক জায়গায় যে ঘুরিয়ে এনআরসি করার প্রয়াস চলছে, এটিও তিনি স্বীকার করলেন। কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর প্রক্রিয়া সম্বন্ধে তিনি এবং তার যে প্রশাসন তা সাধারণ মানুষকে খুব ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে। তো এইখানে আমাদের রাজ্যের আসলেই পরিস্থিতিটা কি, যেখানে আমাদের রাজ্যের যে সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, সে কেন্দ্র সরকারের বিরোধী অবস্থান নিচ্ছেন এবং অন্যান্য যে বিরোধী দল তারা এখনো পর্যন্ত সেইভাবে রাস্তায় নামেননি বা তারা সেইভাবে এসআইআর কেন্দ্রিক প্রচারে নামেননি। তো এইটার কারণ হিসাবে আপনি কি মনে করছেন? আসলে এনআরসি এই বিষয়টা দেশের সংসদে তৈরি একটা আইন, গোটা দেশের মানুষকে অন্ধকারে রেখে 2003 সালে দেশে 6 মাস এবং তার বেশি বসবাস করে এই রকম সমস্ত মানুষের নাগরিকত্বের প্রমাণ দিয়ে পুনরায় নাগরিকত্ব নিতে হবে, এইটা হচ্ছে সংসদে গৃহীত একটা আইন। সেই আইনটা 2003 সালে যখন তৈরি হয়েছিল তখন ভারতবর্ষের সংসদে অবস্থান করে লোকসভাতে যে 543 জন সাংসদ, 543 জন সাংসদই তাকে সমর্থন জানিয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে তখন মমতা ব্যানার্জি নিজে সাংসদ ছিলেন, তার সঙ্গে আরও 6 জন সাংসদ অর্থাৎ তৃণমূলের 7 জন সাংসদ ছিলেন। অধীর চৌধুরীর মতো রাজনৈতিক নেতা তিনিও সাংসদ ছিলেন। সিপিএমের সমস্ত বাঘা স্নেহাংশু আচার্য, সোমনাথ চ্যাটার্জি, আপনার শ্রমিক লাহিড়ী, আপনার অলোকেশ দাস, তিনি নাকি আবার এনআরসি বিশেষজ্ঞ, এরা সবাই সাংসদ ছিলেন। দেশের সমস্ত সাংসদরা দেশের মানুষকে অন্ধকারে রেখে তারা এইরকম একটা আইন করেছে। কাজেই সেই আইনটা প্রয়োগে আজকে তাদের একটা বাধ্যবাধকতা আছে। কিন্তু 2019 সালে নাগরিক আন্দোলনের চাপে যখন সরকারকে পিছু হটতে হয়েছিল, মূলত কেন্দ্রীয় সরকারকে, তখন আমরা দেখেছিলাম রাজ্যে রাজ্যে অনেকগুলো রাজ্যে রাজ্য সরকারগুলো তখন নো এনআরসি, নো এনপিআর, নো সিএ এই দাবিতে নাগরিক আন্দোলনের চাপে তারা সরব হয়েছিল এবং অনেক রাজ্যে তারা রাজ্য বিধানসভায় আপনার রেজলিউশনও নিয়েছিল যে রাজ্যে তারা এনআরসি এনপিআর করতে দেবে না। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, প্রত্যেকটি রাজনৈতিক দল দিল্লিতে সংসদ চলার সময় তারা বলছে এসআইআর ইকুয়াল টু এনআরসি, এসআইআর এর মাধ্যমে এনআরসি করছে, কিন্তু তারা রাজ্যে যেই মুহূর্তে আসছে তারা এই প্রসঙ্গে চুপ। আচ্ছা, আমার এই সমস্ত রাজনৈতিক দল বা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, যে রাজ্যের একজন মানুষ বা পশ্চিমবঙ্গ বা গোটা ভারতবর্ষের কোনো একটি রাজনৈতিক দল কি মনে করে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দ্বারা নির্বাচিত একজন নির্বাচন কমিশন সে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য এই এসআইআর করছে? আমার ব্যক্তিগত ধারণা, কোনো রাজনৈতিক দল মনে করে না যে নির্বাচন কমিশন নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য এই এসআইআর করছে। রাজ্যের একজন মানুষও মনে করে না। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতার জায়গা থেকে রাজনৈতিক দলগুলো এই ধরনের স্ট্যান্ড নিচ্ছে। কিন্তু এই বাধ্যবাধকতাকে কাটিয়ে দেওয়া যায় যদি নাগরিক সমাজ, তাদের নাগরিকত্ব হরণ করে নেওয়া হচ্ছে, এই জায়গা থেকে তারা যদি রাস্তায় নামে। আমাদের অভিজ্ঞতা 2019 সালে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তখন সরকার পিছু হটতে বাধ্য হয়েছিল। এখনও যদি সরকার রাস্তায় নামে তাহলে কিন্তু এই নাগরিকরা যদি রাস্তায় নামে সরকার কিন্তু পিছু হটতে বাধ্য হবে। এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো তারাও এই নাগরিক সমাজের সঙ্গে গলা মেলাতে বাধ্য হবে এই জায়গা থেকেই, যে তা নয় তারা অস্তিত্বের সংকটে পড়বে। কাজেই তাদের বাধ্যবাধকতাকে ছাপিয়ে যাওয়ার জন্য আজকে নাগরিকদের
আমাদের আপনাদের প্রত্যেকের নাগরিকদের দায়িত্ব হচ্ছে আজকে রাস্তায় নামা এবং বলা যে এসআইআর, এনআরসি, এমএনআইসি বাতিল করো। আরেকটি কথা উঠে এলো যা 2019 সালের নো এনআরসি মুভমেন্ট, সেই সময় একটি ফ্রেজ বা একটি কথা খুব প্রচলিত হয়েছিল, কাগজ আমরা দেখাবো না, এবং তার সরাসরি বিরোধিতা কোনো বিরোধী রাজনৈতিক দল করতে পারেনি। তারা বলতে পারেনি যে কাগজ আমরা দেখাবো বা কাগজ দেখাবো এই শর্ত দিয়ে। এই সময় আমরা দেখতে পাচ্ছি বিএলও যখন বিভিন্ন জায়গায় বিএলওরা যাবে বাড়ি বাড়ি, তাদের সাথে রাজনৈতিক দলের ব্যক্তিরাও সেখানে যাবে। তো সেখানে তারা কি কাগজ আমরা দেখাবো না বলতে পারবে বা বলতে ইচ্ছুক? এবং তারা যদি সেটা ইচ্ছুক নাও হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের কি করণীয়? এবারের মূল বিষয়টাই হচ্ছে এনুমারেশন ফর্ম, একটা 2 পাতার এনুমারেশন ফর্ম। সেই এনুমারেশন ফর্মে আগে থেকেই কোন বাড়িতে কজন ভোটার আছে, তাদের ছবি, তাদের ভোটদান কেন্দ্র, তাদের পার্ট নাম্বার, তাদের নাম, তাদের ঠিকানা ছাপানো থাকবে। সেই এনুমারেশন ফর্মটাকে যে বাড়িতে যতজন ভোটার আছে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবে। আর বিএলওরা বলছে যে 1 মাসের মধ্যে এগুলো করতে হবে, তারা 3 বার আপনার বাড়িতে আসবে সেটাকে সংগ্রহ করার জন্য। তাহলে কাগজ বিএলওরা কিন্তু দেখতে চাইছে না বা আইনত দেখতে চাইবেও না। বিএলওদের ওই কাগজ, ওই যে এনুমারেশন ফর্মটা আছে, ওই এনুমারেশন ফর্মে দেওয়া আছে যে এবারে আপনি আপনার নাম, আপনার ঠিকানা, আপনার বাবার নাম, ঠিকানা, আপনার স্পাউস যদি থাকে, পুরুষ হলে স্ত্রী, স্ত্রী হলে পুরুষ, তাদের যা যা চেয়েছে সেগুলো দিয়ে তারপরে যে ডিক্লারেশন ফর্ম, সেই ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। সেখানে বলছে অ্যাটাচমেন্ট দিতে হবে। যেসব ডিক্লারেশন ফর্মে কীভাবে পূরণ করতে বলছে আপনার যদি 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্ম হয় তাহলে আপনি টিক মারুন। এবারে দেখুন, আপনি টিক মারুন, তাহলে 1 জুলাইয়ের আগে যে জন্ম হয়েছে তার একটা প্রমাণপত্র দিতে হবে। সেই প্রমাণপত্রের জন্য তারা 11টা প্রমাণপত্রর নাম বলেছে। যদি 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্ম হয়ে থাকে তাহলে এবার 2 টিক মারুন। তাহলে তার জন্য কি কি দিতে হবে বলে দিয়েছে। তার জন্য যিনি আবেদনকারী তার জন্ম তারিখ, জন্মস্থানের প্রমাণপত্র হিসাবে একটা ডকুমেন্ট দিতে হবে এবং তার বাবা বা মায়ের জন্ম তারিখ, জন্মস্থান হিসাবে প্রমাণপত্র হিসাবে একটা ডকুমেন্ট দিতে হবে। তারপরে আছে 3 নম্বর, সেখানে বলছে আপনার জন্ম যদি 2/12/2004 পরে হয় তাহলে টিক মারুন এবং সেখানে আবেদনকারীর জন্য জন্ম তারিখ, জন্মস্থানের প্রমাণপত্র, তার বাবার জন্ম তারিখ, জন্মস্থানের প্রমাণপত্র, তার মায়ের জন্ম তারিখ, জন্মস্থানের প্রমাণপত্র দিয়ে তারপরে আপনার টিক দিতে হবে। এবং এই কাগজগুলো, অর্থাৎ এই যে প্রমাণপত্রের জেরক্স কপি, ওই যে এনুমারেশন ফর্ম আছে তার সঙ্গে গেঁথে দিতে হবে, বিএলআরও নিয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর যে মানুষ যেটা বুঝতে পারছে না, এখনো প্রচার হয়নি, সেটা হচ্ছে বহু মানুষ ভাবছে যে 2002 সালে তো আমার ভোটার তালিকায় নাম আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। আসলে মানুষ এটা ভাবতে পারছে না যে 2002 সালের ভোটার তালিকার নাম আছে মানেটা হচ্ছে, এইটা হচ্ছে ওই নেড়ে বিস্কিট কুকুরকে দিয়ে খপ করে ধরে ওই বন্দি করে কর্পোরেশন যেভাবে তুলে নিয়ে যায়, অনেকটা সেরকম। অর্থাৎ 2002 সালে ভোটার তালিকায় আপনার নাম থাকলেও আপনাকে কিন্তু বাধ্যতামূলক ওই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনার সন্তানদের ওই এনুমারেশন ফর্মটা বাধ্যতামূলক ফিল আপ করতে হবে। সেখানে আদার ডকুমেন্টেশন দিতে হবে না, কিন্তু ওই টিক দিতে হবে আপনার 1987 সালের আগে জন্ম কিনা, আপনার 1987 সালের পরে জন্ম কিনা, আপনার 2002-12-2004 পরে জন্ম কিনা। তাহলে কি হলো, আপনার বাবা মায়ের এই যে কোন সময়ে কার জন্ম সেই ডকুমেন্টেশনটা তারা নিল। এর সঙ্গে যেটা সবচেয়ে ভয়ঙ্কর, এইটাতে সবচেয়ে বেশি মানে ক্ষতি হবে দেশভাগের জন্য যারা ছিন্নমূল স্থানান্তরিত হয়ে এপার বাংলা এসছে। তাহলে
এবারে দেখুন, যারা ওই সময় 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে ছিন্নমূল হয়ে এপার বাংলা এসছে, তারা কিন্তু এই একটা তো টিক দিতে পারবে না। কারণ সেখানটায় লেখা আছে, আমি প্রথমেই লেখা আছে আমি ভারতীয়, আমি সজ্ঞানে এখানটায় এই জবানবন্দি দিচ্ছি। সেখানে এইরকম 1, 2, 3 করে 6 নম্বর কি 7 নম্বর একটা পয়েন্ট আছে, আমি বাই রেজিস্ট্রেশন বা বাই আরেকটা রয়েছে, শর্ত রয়েছে, সেইটার ভিত্তিতে নাগরিকত্ব অর্জন করেছি। অর্থাৎ আমার ভারতে জন্ম বা আমি ভারতীয় সেইটা বলতে পারছে না। অন্যগুলোতে কিন্তু লেখা আছে আমি ভারতীয়, আমার জন্ম 1987 সালের আগে। কিন্তু ওপার বাংলা থেকে যারা এসে এখানে নাগরিকত্ব সার্টিফিকেট নিয়েছে, তারা কিন্তু এইটা নিতে পারছে না। তাদেরকে একটা পয়েন্ট আছে, আমি বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন আমি নাগরিকত্ব অর্জন করেছি, সেটা দিতে হবে। এবারে দেখুন, মানে দুঃখজনক ঘটনাটা একই পরিবারের আছে যারা ওই সময় ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় মাইগ্রেশন করেছিল, যে তারা কলেজে পড়বে বা স্কুলে পড়বে, কিন্তু একই পরিবারের আরও অনেক সদস্য ছিল যারা এখানে এসে স্কুল কলেজে ভর্তি হয়েছে, তাদের কাছে ওই রকম কোনো সার্টিফিকেট নেই। তো তারা কি প্রমাণপত্র দেবে? এইটা হচ্ছে, এবারে দেখুন এই যে ডিক্লারেশন ফর্মটা, এই ডিক্লারেশন ফর্মগুলো সমস্তগুলো পাঠিয়ে দেবে হচ্ছে আরজিআই এর কাছে। আরজিআই এই তথ্য নিয়ে আসলে রাতারাতি সে উইদিন 6 মান্থ সে এনআরসি করে দেবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের নাগরিকত্ব হারাবে। আমাদের পশ্চিমবাংলা বা বাংলার যে রাজনৈতিক ইতিহাস, সেখানে আজকে এনআরসি যদি হয় বা ডি ভোটার দেওয়া হয়, সেই সংখ্যাটা প্রচুর হবে এবং আদতে বেনাগরিক বলে প্রচুর মানুষ চিহ্নিত হবে দেশভাগ এবং রাজনৈতিক ইতিহাসের কারণে আমাদের। তো সেক্ষেত্রে এই যে বিপুল নাগরিক, এই যে বিপুল মানুষজন যারা বেনাগরিক হয়ে যাবেন, এক ধরনের থিওরাইজেশন করা হয় যে তাদেরকে সস্তা শ্রম হিসাবে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি, সম্প্রতি কিছু উদাহরণে, যে আমাদের বাংলাতেও সেই ভয়টা চলে এসছে যে রাতারাতি বিএসএফ বা অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংস্থা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। আসামের ক্ষেত্রে ডিটেনশন ক্যাম্প থাকা সত্ত্বেও, এনআরসি হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে তাদেরকে ইল্লিগালি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একদিকে এই ঘটনা ঘটছে, অন্যদিকে 2026-এ ভোট। বিজেপি সরকার এবং আমাদের এখানে তারা এসআইআর এর পক্ষে জোর কদমে প্রচার করছে। তাদের একটা বড় অংশের সাপোর্ট বেস রিসেন্টলি তৈরি হয়েছিল মতু এবং অন্যান্য কমিউনিটির মধ্যে যারা ওপার বাংলা থেকে এসছেন। তাদের দাবি যে যারা এপার বাংলায় এসে তাদের যথার্থ যে সুযোগ সুবিধা পাননি। সেক্ষেত্রে বিভিন্ন মহলে এই কথাও শোনা যাচ্ছে যে বিজেপির জন্য এই 2026 ভোটের আগে হঠাৎ এসআইআর করা তাদের অলরেডি যে ফিক্সড ভোট ব্যাংক, সেখানে ধস নামাবে এবং সেটা বিরোধী, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, তাদের ক্ষেত্রে সুবিধা করবে। তাহলে এই যে এসআইআর প্রক্রিয়া, এবং আপনি বলছেন যে এসআইআর আদতেই এনআরসি, তো আমরা যদি ধরে নিই যে এই যে এনআরসি প্রক্রিয়া কি আদতেও বিজেপি কেন্দ্রিক, নাকি কেন্দ্রে যদি অন্য কোনো সরকারও থাকতো, সেই সরকারও বাধ্য থাকতো যে এনআরসি করার জন্য? আদতে কার লাভ? আগে যে বিষয়টাকে বুঝে নিতে হবে, মানে অনেকেই এটা বলছে যে এসআইআর এর ফলে দেশভাগ হওয়ার দরুন যারা এপার বাংলায় এসছে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমার প্রশ্ন, বিহার কি ভাগ হয়েছিল 1947 সালে? আচ্ছা, কেরল কি ভাগ হয়েছিল? কেরলের বিধানসভায় রেজলিউশন নেওয়া হচ্ছে কেরলে যাতে এসআইআর না করা হয়। আপনারা যদি আজকের বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, সমস্ত পত্রপত্রিকায় দেখবেন বলছে গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর হবে। কাজেই এসআইআর এর সঙ্গে ওপার বাংলা থেকে যারা এসেছে, যে ছিন্নমূল স্থানান্তরিত মানুষ, তাদের সম্পর্কটা হচ্ছে মিনিমাম, তারা ভুক্তভোগী হবে। কারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে? যারা মূল ভারতবর্ষের ভূমিপুত্র কন্যা তারা। তার কারণ ভারতবর্ষের যে কোটি কোটি আদিবাসী জনতা, লক্ষ লক্ষ কোটি কোটি যে দলিত,
লক্ষ লক্ষ কোটি কোটি যে প্রান্তিক গরিব মানুষ, তাদের কাছে এইসব কাগজ আসবে কোথা থেকে? সরকার বা রাজনৈতিক দলগুলো কি জানে না? ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশকারী এসছে। আসলে এইটা হচ্ছে একটা ঘৃণার রাজনীতিকে তৈরি করা। এই ঘৃণার রাজনীতিকে দেখিয়ে এই যে মানুষের যে একটা প্রবৃত্তি আছে, মানুষের যেমন একটা ভালো প্রবৃত্তি আছে, তেমনি মানুষের ইনহেরিটেন্ট একটা ঘৃণার প্রবৃত্তি আছে। এবারে আপনি সেই তার ভালো প্রবৃত্তিকে বিকশিত করবেন নাকি তার ঘৃণা প্রবৃত্তিটাকে বিকশিত করবেন, এইটা হচ্ছে মূল বিষয়। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা মানুষের মধ্যে ঘৃণার প্রবৃত্তিটা বিকশিত করছে। এই যে ঘৃণার প্রবৃত্তিতে মানুষ ফাঁদে পা দিচ্ছে এবং তারা এই যে অনুপ্রবেশকারী, এই যে ঘুষপেটিয়া, এইসব শব্দ ব্যবহার করছে এবং বাঙালিকে ঘুষপেটিয়া দেখিয়ে দেশভাগের কারণে তারা বিহারে অবলীলায় 70 লক্ষ মানুষকে তারা ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে। তারা অবলীলায় এরপর উড়িষ্যাতে বাদ দেবে, তারা মধ্যপ্রদেশে বাদ দেবে, তারা মহারাষ্ট্রে বাদ দেবে, তারা কর্ণাটকে বাদ দেবে। কাজেই ছিন্নমূল স্থানান্তরিত মানুষদের জন্য এটা করা হচ্ছে। প্রথমেই এটা বুঝে নিতে হবে, এটা হবে একটা ডাহা মিথ্যা। এটা একটা ডাহা মিথ্যা এবং এই মিথ্যাটা আশ্রয় নিচ্ছে এই কারণেই, কারুর প্রতি যদি কোনো বিষয়ের প্রতি যদি কোনো পদক্ষেপ নিতে হয়, বিশেষ করে ঘৃণ্য পদক্ষেপ নিতে হয়, তাহলে আগে তাকে দাগিয়ে দিতে হবে। সেই দাগানোটাই হচ্ছে আসলে এই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া এইসব। তাহলে আমি অমিত শাহকে বা যারা এইসব ঘুষপেটিয়া বলে তাদেরকে বলি যে বিহারে কি 70 লক্ষ ঘুষপেটিয়া ছিল? আপনার কর্ণাটকে বা তামিলনাড়ুতে বা আপনার কেরালায় কোথা থেকে ঘুষপেটিয়া এলো যে আপনি বলছেন কেরালাতে আপনারা এসআইআর করবেন, আপনারা বলছেন গোটা ভারতবর্ষে করবেন? আসলে এই ঘৃণার রাজনীতিকে প্রকাশ করে তারা এইটা করতে চাইছে। 2026-এ আমাদের রাজ্যে বিধানসভা ভোট। বিজেপি 2021-এর মতোই আবার একটা বাংলায় পাখির চোখ করে বাংলা দখলের উদ্দেশ্যে লড়ছে। সেখানে হঠাৎ করে 2024-এ বা 25-এ এসে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় এসআইআর একটি বড় ভূমিকা নিয়েছে এবং 2026-এর ভোটে প্রধান ভূমিকা হয়তো নিতে যাবে এসআইআর। কে কোন রাজনৈতিক দল কিভাবে সেটাকে ব্যবহার করছে। আমাদের কথাতে আগেই উঠে এলো যে বিভিন্ন রাজনৈতিক দল তার বাধ্যবাধকতার জন্য এসআইআর বিরোধী প্রচারে তারা মুখে বললেও সেইভাবে নামছেন না। উল্টো দিকে বিজেপির এমন চারপাশের হাওয়া বা এমন চারপাশে শোনা যাচ্ছে যে এসআইআর আসার ফলে বিজেপির আদতে ক্ষতিই হবে 2026-এ। আপনি প্রথমত এইটা মনে করেন কিনা? এবং সেই প্রশ্নের সূত্র ধরে যদি ক্ষতি হয় তাহলে বিজেপি কেন 2026-এর আগে বাংলা, বিহার এই সমস্ত জায়গাতে এসআইআর ভোটের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে আসছে? আসলে এই ক্ষতি ব্যাপারটা কে আমরা দেখব কোন দৃষ্টিভঙ্গিতে, এইটা হচ্ছে মূল বিষয় আমাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এসআইআর করছে, এই এসআইআর 2025-এর মধ্যে গোটা ভারতবর্ষে শেষ হবে। 2026 সালে সেন্সাসের হাউস লিস্টিং পার্ট শুরু হবে। 2027 সালে সেন্সাস কমপ্লিট হবে। তাহলে এবারে দেখুন 2025 সালে এসআইআর কমপ্লিট করার মধ্যে দিয়ে সরকার বা কী পাবে, দেশের স্বরাষ্ট্র দপ্তর কী পাবে? দেশের 18 বছর এবং তার ঊর্ধ্বে প্রতিটি মানুষের ওই ডিক্লারেশনের ফর্মের মধ্যে দিয়ে সে লিগাসি তথ্য পাবে। এই লিগাসি তথ্য পেয়ে সে অবশ্যই 2026 সালে সে এনআরসিকে কমপ্লিট করবে। এনআরসিকে সে কমপ্লিট করার মধ্যে দিয়ে আমাদের অনুমান অন্তত গোটা ভারতবর্ষে প্রায় 10%, জনসংখ্যার প্রায় 10% যারা নাগরিকত্ব হারাবে। বারবার বলছি গোটা ভারতবর্ষে। এই যে যারা নাগরিকত্ব হারাবে তারা কিন্তু 2027 সালে যে সেন্সাস হবে, ভারতবর্ষের টোটাল যে জনসংখ্যা, সেই জনসংখ্যা থেকে তারা কিন্তু বাদ যাবে।
বাদ গেলে পশ্চিমবঙ্গের ধরুন আজকে জনসংখ্যা আছে সাপোজ 10 কোটি, হয়তো পশ্চিমবঙ্গের জনসংখ্যা এসে দাঁড়াবে হয়তো 8.5 বা 9 কোটি। ঠিক আছে, তাহলে এবারে 2028 সালে ডিলিমিটেশনটা ডিউ আছে। ডিলিমিটেশন মানে জনসংখ্যার উপর ভিত্তি করে আপনার লোকসভা কেন্দ্র। তাহলে পশ্চিমবঙ্গে বর্তমানে 42টা লোকসভা কেন্দ্রে হয়তো পশ্চিমবঙ্গে 36টা বা 37টা লোকসভা কেন্দ্র এসে দাঁড়াবে। আর 2029-এ ভোট। আসলে বিজেপির মূল লক্ষ্য 2029-এর ভোট। বিজেপির লক্ষ্য 2025-এর বিধানসভা নির্বাচন নয়। যে কারণে বিজেপি এইটাকে গোটা ভারতবর্ষে করে নিতে চাইছে, তাদের কাছে কেন্দ্র অনেক বেশি গুরুত্বপূর্ণ এক। দ্বিতীয়ত বিজেপি আরেকটা ব্যাপার যেটা ভাবছে সেইটা হচ্ছে যে তারা এই যে ঘৃণার রাজনীতির যে চাষ তারা করছে, তারা ভাবছে যে এপার বাংলার যারা মানুষ তারা হয়তো এতে মানে উজ্জীবিত হয়ে হয়তো তাদেরকে ভোট দেবে। কিন্তু এপার বাংলার মানুষের কাছে অলরেডি এই মেসেজ গেছে যে এই এসআইআর বা এনআরসি কিন্তু শুধুমাত্র ওপার বাংলা থেকে যারা এসেছে তাদের জন্য নয়। এসআইআর এনআরসি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বসবাস করে প্রত্যেকটি 18 বছরের উপরের মানুষের জন্য তা সেটা প্রযোজ্য। পশ্চিম মেদিনীপুরের আদিবাসী, পশ্চিম মেদিনীপুরের শবররা বা বাঁকুড়া বীরভূমের গরিব মানুষ বা কলকাতার গরিব মানুষ, কলোনির মানুষ, রেললাইনের ধারে বসবাস করা মানুষ, জয়নগরের গরিব মানুষ, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনার গরিব রেললাইনের ধারে জনবসতি গড়ে তোলা মানুষ, যারা অরিজিনাল এপার বাংলার মানুষ, যারা ভাতের টানে কাজের টানে গ্রাম থেকে শহরে এসে বসবাস করছে 200 বছর 500 বছর ধরে বংশ পরম্পরায়, তারা এপার বাংলার মানুষ। তাদের কারোর কাছে কোনো কাগজ নেই, তারা কাগজ দিতে পারবে না। সুতরাং মূল বিষয়টা যেটা সেইটা হচ্ছে এই গোটা প্রজেক্টটা হচ্ছে আন্তর্জাতিক প্রজেক্ট। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি যখন ক্ষমতায় এসেছিল, তারা দেশে দুটি কাজ করবে এইটা তারা একদম স্বীকার করে, আন্তর্জাতিক কর্পোরেটের কাছে তাদেরকে স্বীকার করে যে তারা এই দুটো কাজ করে দেবে, তা সত্ত্বেই তারা ভারতবর্ষের মসনদে এসেছিল। কি দুটো? 1 নম্বর হচ্ছে তারা আধার আইন তারা করে দেবে, আধারকে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে তারা সেটাকে প্রয়োগ করাবে। আর 2 নম্বর হচ্ছে এনআরসি তারা করবে। আধারকে তারা 2016 সালে তারা সেটাকে প্রয়োগ করিয়েছে। এবং আমরা কিছুদিন আগে এক আন্তর্জাতিক সেমিনারে দেখেছি যে আমেরিকার প্রেসিডেন্ট বলছে গত 40 বছরে যা ভারতবর্ষের বিভিন্ন সরকার পারেনি, ভারতবর্ষের বর্তমান সরকার সেইটা করে দিয়েছে। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সেই কারণেই নিজেকে বিশ্বগুরু মনে করেন যে তিনি আধার, আজকে ভারতবর্ষের 99.3% মানুষের কাছে তারা আধার করেছে। আরেকটা হচ্ছে এনআরসি। দেখুন 2014 সালে তারা এসেছে, 2016 সালে তারা সিএ আইন প্রণয়ন করার চেষ্টা করেছিল, তারা ড্রাফট করেছিল, তারা পারেনি। তারপর তারা 2019 সালে সিএ 2019 তারা প্রয়োগ করেছে। আসলে যে কারণে আসলে এই সত্যটাকে দিয়েই তারা কিন্তু আজকে ভারতবর্ষের মসনদে এসছে। কাজে বিজেপি হ্যাজ টু বি কম্পেল, মানে বিজেপি বাধ্য যে তারা এই এসআইআর এনআরসি করতে এবং ভারতবর্ষের একটা বিরাট সংখ্যক মানুষকে বেনাগরিক ঘোষণা করতে। যে মানুষ বেনাগরিক হলে আর তার শ্রম ছাড়া আর কিছুই তার থাকবে না। একটা দেশে একটা মানুষ বসবাস করার অধিকারটাই হচ্ছে তার নাগরিকত্বের অধিকার। সেটাই যদি কেড়ে নেওয়া যায় তাহলে ভারতবর্ষে কোটি কোটি মানুষ বেনাগরিক হয়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে এই বেনাগরিকরা সস্তা শ্রমিক হিসাবে বিক্রি হবে। এই যে আপনি বললেন যে আপনার অনুমান বা যে প্রায় 10% মানুষ এনআরসির ফলে বেনাগরিক হবেন। এই 10% মানুষ মানে আমাদের ভারতবর্ষের জনসংখ্যার হিসেবে প্রায় 14 থেকে 15 কোটি মানুষ। এই 10% মানুষের কি হবে? তাদের তো কেন্দ্রীয় সরকার বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে দিতে পারবেন না। এই বিপুল সংখ্যক মানুষের কি হবে? তারা কোথায় থাকবেন? তারা কি কাজ করবেন? সরকার তাদেরকে কি চোখে দেখবে?
10% মানুষ আমি বলেছি, এটা আরও বেশিও হতে পারে। এই বিপুল সংখ্যক মানুষ আমি একটু আগেই বলেছি আন্তর্জাতিক বাজারে সস্তা শ্রমিক হিসাবে বিক্রি হবে। আপনারা কদিন আগেই দেখেছেন এবং সমস্ত প্রথম সারির বাংলা কাগজে ছবি দিয়ে প্রকাশ পেয়েছে, একজন হরিয়ানার ছেলে, সে রাশিয়ান সৈন্যবাহিনীতে যোগ দিয়েছিল এবং যোগ দিয়ে সে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে এবং সে সেখানে যুদ্ধে মারা গেছে। তার কিছুদিন আগে আমরা আরেকটা ছবিতে দেখেছিলাম একজন ইউক্রেনে যাওয়া একজন উত্তরপ্রদেশের যুবক, তিনি ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে রাশিয়ার গুলিতে মারা গেছে। আসলে আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে ভাড়াটে সৈনিক হিসাবে যাচ্ছে আমার ভারতবর্ষের যুব সমাজ। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যদি গুগল প্রত্যেকে দেখেন যে ইউনুস গভর্নমেন্ট যখন এই যে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পরে মোহাম্মদ ইউনুস যখন প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশে এসে সে গদি দখল করেছে, তখন এসেই সে দুটি কাজ করেছে। কি দুটি কাজ? 1 নম্বর কাজ হচ্ছে সে গ্রামীণ ব্যাংকের তার শেয়ারের মানে বড় অংশটাকে সে নিজের নামে করেছে, আর দ্বিতীয় হচ্ছে সে মানব সম্পদ রপ্তানি লাইসেন্স নিয়েছে। আসলে এই মানব সম্পদ রপ্তানির লাইসেন্সটা কিন্তু ইউনুস নিয়েছে এবং ভারতবর্ষের বিগ কর্পোরেটরা বা আন্তর্জাতিক কর্পোরেটরা নেয়নি। বিষয়টা এইরকম নয়। আগামী দিনে আমরা দেখতে পাবো জাহাজ ভরে ভরে ভারতবর্ষ থেকে আপনার মানুষ বিশ্ববাজারে এক্সপোর্ট হচ্ছে। এতদিন পর্যন্ত কমোডিটি এক্সপোর্ট হয়েছে, চাল ডাল তেল নুন, মেশিনারিজ, বিদ্যা বুদ্ধি এক্সপোর্ট হয়েছে। এবারে কিন্তু মানুষ রপ্তানিযোগ্য, প্রকৃত অর্থেই এখন মানুষ রপ্তানিযোগ্য কমোডিটিতে পরিণত হতে চলেছে যদি SIR NRC হয়। সেই বিষয়টা আমরা ইসরায়েলের ক্ষেত্রেও দেখেছি, প্যালেস্টাইন শ্রমিকরা যখন সেখানে আসেনি, আমাদের আমি বলতে ভুলে গেছি, লক্ষ লক্ষ ভারতীয় বিভিন্ন ক্ষেত্রের দক্ষ কারিগররা তারা ইসরায়েলের হয়ে তারা প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইসরায়েলের হয়ে তারা বিভিন্ন রকম যে টেকনোলজিক্যাল ওয়ার্ক তারা সেগুলো করেছে এবং তারাও সেখানে ভাড়াটে হিসাবেই তারা কেউ বিক্রি হয়ে গেছে, কেউ নিজেরাই গেছে। 1 অক্টোবর SIR নিয়ে লাগাতার লেখালেখির জন্য কমল সুরের ফেসবুক অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়। গত 27 তারিখ ইলেকশন কমিশনের অফিসিয়াল ঘোষণার পর আরও কিছু মানবাধিকার কর্মীর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে আপনারা কি ভাবছেন আমাদেরকে জানান। আর ভিডিও ভালো লাগলে বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।